অধ্যাপক ইকবাল আরসালান সম্মানিত সভাপতি এই অনুষ্ঠানের, আমার শ্রদ্ধেয় বড় ভাই, আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি যে তিনি শেষ মুহূর্তে যুক্ত হতে পেরেছেন, এবং আমার অত্যন্ত প্রিয় শিক্ষক প্রফেসর শুভাগত চৌধুরী এবং বাংলাদেশ সোসাইটি অফ মেডিকেল বায়োকেমিস্ট্রির সকল সদস্য সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি। বিশেষভাবে ডক্টর শাহিনা শোভান এবং তার সঙ্গে যারা যারা খুবই উৎসাহ নিয়ে এই অনুষ্ঠানটির আয়োজন করেছেন, আমি সবাইকেই প্রাণ ঢালা অভিনন্দন জানাচ্ছি। এবং বিশেষ করে ডক্টর মনোজিৎ যে পরিশ্রম করেছেন এটিকে বাস্তবায়নের জন্য, আমি তাকে বিশেষভাবে সবার পক্ষ থেকে আমাদের সোসাইটির ধন্যবাদ জানাচ্ছি। যদিও মূল প্রবন্ধ একটা বড় ভারী কথা শোনায়, কিন্তু আসলে আমি কিছু স্লাইডও করেছিলাম, কিন্তু এই টেকনোলজিতে আজকে যেটা হবে যে আমি যদি স্লাইডে যাই তাহলে আর আমাকে দেখা যাবে না, কথা মানে একটা অংশ যাবে, ডুয়াল স্ক্রিন করা যাচ্ছে না। আমরা কালকে আলাপ করেছিলাম, পরে হয়তো মনোজিৎ এই ব্যবস্থাটা যখন করবেন তখন আমরা দুটো করতে পারবো। তো আমি প্রেফার করছি যে আমরা আজকে একটু আলোচনার ভঙ্গিতে থাকি, কারণ ফর্মাল প্রেজেন্টেশনের চাইতে। আসলে আমরা সবাই জানি এর মহামারীটা নিয়ে আমরা আর আলাপ করছি না, এপিডেমিওলজি নিয়ে। আমরা জানি যে এটা কি শোনা যাচ্ছে? আমাকে ঠিক মতো সবাই শুনতে পাচ্ছেন তো? হ্যালো, জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। ওকে। তো আমি মনে করি যে আমরা ইনফর্মালি একটু ডিসকাস করি। আমরা যে করোনা ভাইরাসটা, সেই ভাইরাসটার যে অংশগুলো মেনলি একটা বড় অংশ নিয়ে সবসময় আলাপ হচ্ছে স্পাইক প্রোটিন, তাই না? কারণ সেইটাই এসি যে রিসেপ্টর AC2, যেটা হাইপারটেনশনের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল, এখন আমরা দেখছি যে সেই রিসেপ্টরটার সঙ্গে বাইন্ড করে অন্যান্য আরো করোনা ভাইরাস সেটাতে বাইন্ড করে, বাট কোভিড-19 যেটা, সেটা স্পেসিফিক্যালি যে স্পাইক প্রোটিনটা বাইন্ড করে ইন্টারনালাইজ হয়, এবং সেইটার মধ্যে এই ভাইরাসটার মধ্যে নিউক্লিয় ক্যাপসিড রয়েছে, এবং আমরা জানি যে অ্যারাউন্ড 30,000 মিন ভ্যালু তার বেস পেয়ার, যেটা নিউক্লিওটাইডস এর সেই যে নিউক্লিয়ার মেটেরিয়াল, এবং একবার ইন করতে পারলে তারা হিউম্যানের সেই আমাদের সমস্ত মেশিনারিজকে হাইজ্যাক করে তাকে তাদের নিজস্ব প্রোটিন করে হাজার হাজার লক্ষ লক্ষ ভাইরাস রিপ্রডিউস করতে পারছে। এবং এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ার মধ্যে তাহলে বায়োকেমিক্যাল যে ইভেন্ট গুলো ঘটছে, আমরা যদি ল্যাবরেটরি টেস্ট গুলোকে মেজর ভাগে ভাগ করি, তাহলে একটা হচ্ছে যে ডিটেকশন, মানে যেটা বলছি আমরা ডায়াগনস্টিক টেস্ট, একটা বড় গ্রুপ হচ্ছে ডায়াগনোসিস। আরেকটা বড় গ্রুপ হবে যে যখন সে ইনফেক্ট করলো, আমাদের যে বডির যে স্বাভাবিক যে সব ইমিউন প্রক্রিয়াগুলো রয়েছে, আমরা সেইগুলোকে যখন প্রতিরোধ ক্ষমতা জন্মাচ্ছে, সেগুলো কিভাবে হচ্ছে। তার মানে আমরা যেটাকে বলছি ইমিউন স্ট্যাটাস, অ্যান্টিবডি স্ট্যাটাস, হোয়াট এভার ইজ দ্য নেম, অর সেলুলার ইমিউনিটি, সবকিছু মিলিয়ে আমাদের সেইটা হচ্ছে একটা বড় গ্রুপ ডায়াগনোসিসের। তাহলে একটা দুটো বড় গ্রুপ হলো, একটা হলো ডায়াগনোসিস করছে ডিজিজটা আছে কিনা, অনগোয়িং আছে কিনা, হ্যাঁ অ্যাক্টিভ আছে কিনা, আর একটা হলো যখন ইমিউন স্ট্যাটাস দিয়ে অনেক সময় হয়েছিল কিনা তাও দেখছি, আবার আমাদের প্রতিরোধ ক্ষমতাটা দেখছি, এবং প্রত্যেকটা সম্পর্কে আমি একটু ছোট করে বলবো। আরেকটা গ্রুপ হচ্ছে যে এর ফলে বডিতে যে যত কোমরবিডিটি আছে, আমরা জানি যে আমরা বেশি এফেক্টেড হচ্ছে যারা কোমরবিড ডিজিজ রয়েছে যাদের, এবং এজেড পপুলেশন যাদের ইমিউনিটি ফল করে যাচ্ছে বা কম থাকে রিলেটিভলি। তাহলে আমাদের এই যে প্রক্রিয়াগুলো, এই তার মধ্যেও কিন্তু অনেকগুলো ঘটনা, যেমন এটা এখন দেখা যাচ্ছে যে আমরা প্রথমে যেভাবে ভেবেছিল যেটা মোর রেসপিরেটরি ডিজিজ, এটা কিন্তু আসলে মোর রেসপিরেটরি না, এটা মোর ভাস্কুলার ডিজিজ। আসলে এটা হলো সারা বডির ডিজিজ, এবং যে জন্য খুব প্যারাডক্সিক্যাল অনেক কিছু ভাবা মানে পাওয়া গেছে যে অনেক অক্সিজেন স্যাচুরেশন কম থেকেও দেখা গেছে যে ব্রেন স্ট্রেমে ডিপ্রেশনের কারণে ডিসনিয়া যেভাবে হওয়া উচিত, যেভাবে অস্থিরতা হওয়া উচিত, রোগী দিব্যি হাসছে, কথা বলছে, অক্সিজেন স্যাচুরেশন কম, আসলে পরে দেখা গেল যে আমরা যেভাবে ভেবেছি যে অ্যালভিওলাতে ড্যামেজ হয়ে হাইপক্সিয়া তৈরি হচ্ছে, তার চেয়ে দেখা যাচ্ছে ভাস্কুলার যে প্রোকোয়াগুলেন্ট ফেনোমেনন এবং যে এন্ডোথেলিয়াল ড্যামেজ, সেটা দিয়ে মোর ঘটনাটা ঘটছে, যার ফলে কিন্তু অনেকগুলো মানে খুব পিকুলিয়ার কিছু ফিচার দেখা গিয়েছে। এবং আমরা এখন জানি যে এই ভাইরাস সারা বডিতেই, হ্যাঁ, মানে মাইক্রোভাস্কুলার ছাড়াও এটা যেমন গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল এপিথেলিয়ামে থাকে, যার ফলে ফিকাল স্যাম্পলে আসতে পারে, এটা এমনকি ইউরিনেও থাকতে পারে। সো স্যাম্পল কিন্তু আমরা যেমন শুরুতে শুধু ন্যাজাল বা ন্যাজোফ্যারিঞ্জাল ভাবাইছিল, অন্যান্য জায়গাও থাকতে পারে, আরো 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 টার্গেট টিস্যুতে থাকতে পারে। কিন্তু একটা জিনিস যে ভাইরেমিয়া যেটাকে বলা হয়, এটা কিন্তু রিলেটিভলি কম, অর্থাৎ অনেক ভাইরাস যেমন সরাসরি ব্লাডে বেশি চলে আসে, এটা কিন্তু ব্লাডে ভাইরেমিয়া দেখা গেছে RT-PCR এর 1% সেন্সিটিভিটি। সুতরাং এই যে একটা প্রক্রিয়া, যে এটা একটা আসলে জেনারেল ডিজিজ, তাহলে জেনারেল ডিজিজে অনেকগুলো ঘটনা ঘটে, যেমন যদি প্রোকোয়াগুল্যান্ট ফেনোমেনা ঘটে, এবং সেইখানে তাহলে আমাদের যে প্রোকোয়াগুল্যান্ট টেস্ট গুলো দরকার,
এমনকি যখন আমরা দেখছি যে এটা আমাদের বডির নানান জায়গাতে যখন অ্যাটাক করছে, তখন অনেকগুলো টেস্টের, যেমন তাহলে জেনারেলাইজ ইনফ্লামেশন, আমরা এই যে সিআরপির ভূমিকা চলে আসছে, কিংবা রেনাল ড্যামেজের ভূমিকা চলে আসছে, ডি ডাইমারের ভূমিকা চলে আসছে। আমরা আজকে, বা ব্লাড গ্যাস তো বটেই, হ্যাঁ, ইলেকট্রোলাইট তো বটেই, কিন্তু আমরা আজকে সেই আলোচনাগুলোতে, অর্থাৎ যেটাকে বলা হচ্ছে কনসিকুয়েন্সিয়াল যে সমস্যাগুলো, তার সাথে রিলেটেড যে টেস্ট, সেটার মধ্যে বেশি না গিয়ে, কারণ যখন যেটা আসবে অ্যাজ এ ক্লিনিশিয়ান অ্যান্ড বায়োকেমিস্ট, তখন আমাদেরকে সেটার সঙ্গে ডিল করতে হবে। কিন্তু মূলত আমরা আজকে কনফাইন রাখি যে ডায়াগনস্টিক যে বিষয়গুলো, কারণ এগুলো নিয়ে অনেক হেজি বিষয় জড়িত আছে। তো ডায়াগনোসিসের তাহলে প্রথম প্রশ্নই আসে, যেটা একটা যে কোনো ডায়াগনস্টিক টেস্ট একটা গোল্ড স্ট্যান্ডার্ড থাকে। হোয়াট ইজ রিয়েলি দ্য গোল্ড স্ট্যান্ডার্ড? কারণ মার্কেটে সবসময় আরটিপিসিআর শুনতে শুনতে, হ্যাঁ, আমরা হয়তো ভাবতে পারি যে আরটিপিসিআর ইজ দ্য গোল্ড স্ট্যান্ডার্ড, তাই না? যেহেতু পপুলার মিডিয়া সব জায়গায় আমরা শুনে আসতেছি আরটিপিসিআর। আরটিপিসিআর আসলে গোল্ড স্ট্যান্ডার্ড না। এটার গোল্ড স্ট্যান্ডার্ড হচ্ছে যে আমি ভাইরাসকে কালচার করে যদি আমি সিকোয়েন্সিং করতে পারি, যে কোনো কালচার না করে যদি এনাফ ভাইরাসের কনসেন্ট্রেশন থাকে, আমি সিকোয়েন্সিং করি, করে যদি আমি বলি ইয়েস দিস ইজ দ্য স্ট্রেন অফ দ্য ভাইরাস, দ্যাট ইজ দ্য গোল্ড স্ট্যান্ডার্ড আসলে। তাহলে সিকোয়েন্সিং হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড। এবং সেক্ষেত্রে যদি অল্প মাত্রায় থাকে, তাহলে কালচার করে, এটা টিউবারকুলোসিস আমরা করি যে কালচার হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড, কিন্তু যখন যেহেতু দ্রুত করা দরকার, অনেক সময় জিন এক্সপার্ট দিয়ে আমরা করে ফেলছি, তাই না? অর্থাৎ একটা ফ্র্যাগমেন্ট। তাহলে এই যে গ্রুপ অফ টেস্টটা যেটা দিয়ে আমরা আসলে সিকোয়েন্সিং করছি, তাহলে এটা আসলে বেসিক্যালি আমরা নিউক্লিক অ্যাসিড, তাই না, যে ও নিউক্লিক যে অ্যাসিড, সেইটাকে মাপছি। এই ডিটেকশন অফ নিউক্লিক অ্যাসিড হচ্ছে একটা মেজর গ্রুপ, যেটা হচ্ছে বেসিক্যালি স্টার্টস ফ্রম দি সিকোয়েন্সিং, এবং তার সুবিধার্থে অনেক সময় কালচার করতে হবে। এবং কালচার করলে আরেকটা বড় বিষয় চলে আসে, কারণ অনেক সময় আমরা যখন পিসিআর কে গোল্ড স্ট্যান্ডার্ড বলছি, আমরা অনেক সময় ভুলে যাই যে পিসিআর কিন্তু ভাইরাসটা লিভিং না ডেড এ কিন্তু ডিটারমাইন করতে পারে না। হ্যাঁ, যার ফলে অনেক কিছুই মানে মিসগাইডেডও হয়েছে। আমরা যখন ধরা যাক যে ওই যে সেই ক্রুজ শিপটাতে ধরা যাক 22 দিন বা 25 দিন বা 40 দিন পরে একটা পিসিআর পজিটিভ পাওয়া গেল। অনেক সময় আমরা পিসিআর পজিটিভ পাইলে ডেড বডিতে পিসিআর পজিটিভ পাওয়া গেল, লোকে মনে করছে পিসিআর পজিটিভ পেলাম তার মানে ভাইরাস আছে। নো। হ্যাঁ, কারণ পিসিআর মানেই হলো আগে মেরে ফেলতে হবে, তাই না? তার মানে নিউক্লিক অ্যাসিড এক্সট্রাকশন করতে হবে, এক্সট্রাকশন করলে ভাইরাসটা তো মরেই যাবে। সুতরাং পিসিআর ইজ নট রিয়েলি ডিটারমাইনিং whether the virus is still virulent, মানে ভাইরাস ইজ whether alive or dead, হ্যাঁ, যে ও কি ইনফেক্টিভ আছে কিনা। ও শুধু বলতে পারে ইয়েস নিউক্লিক ম্যাটেরিয়াল ইজ আছে, অ্যাসিড ম্যাটেরিয়ালটা আছে। হ্যাঁ, সুতরাং কালচারের একটা বড় বিষয় হলো যে সেটা কিন্তু বলতে পারে ভাইরাসটা এখনো লিভিং আছে কিনা, সে আসলে ইনফেক্টিভ আছে কিনা। এবং কিন্তু সেটা করতে গেলে BSL-3+ ল্যাব ছাড়া করাটা খুবই অবাঞ্ছিত, এবং BSL-4 প্রেফারেবলি, এবং সেটা বাংলাদেশে এখনো আমাদের সেই ক্যাপাবিলিটিটা নাই। হ্যাঁ, তো কাজে কালচারের বদলে তখন এই যে বা সিকোয়েন্সিং কেবল তো আপনারা জানেন, সেই স্টোরি আমি বলবো না, জাস্ট শুরু হলো। হ্যাঁ, এবং সরকারি যেগুলোতে আছে কেবল কালকে রিপোর্টেড হয়েছে, বিসিএস এর থেকে এখনো রিপোর্টেড হয় নাই। ঢাকা ইউনিভার্সিটি কেবল প্রজেক্ট নিয়েছে, সুতরাং দ্যাট ইজ অ্যানাদার স্টোরি। তো এখন আমাদের তাহলে এই যে গোল্ড স্ট্যান্ডার্ডের এগেনস্টে অনেক সময় আমরা ক্লিনিক্যালি গোল্ড স্ট্যান্ডার্ড তৈরি করে ফেলি। যেমন আমরাও যখন এই যে ব্লাড গ্লুকোজ অ্যানালিসিস করি বা যে কোনো টেস্ট গুলো যে করি, এগুলোর কিন্তু এটা কিন্তু ক্লিনিক্যালি আমরা বলি আচ্ছা ঠিক আছে অমুক মেশিনে করলাম, এই মেশিনটা গোল্ড স্ট্যান্ডার্ড, এটার এগেনস্টে বাকি টেস্ট কোয়ালিটি দেখলাম। কিন্তু আসলে কিন্তু সেগুলোর জন্য হয়তো দেখুন মাস স্পেকট্রোমেট্রি হয়তো গোল্ড স্ট্যান্ডার্ড রয়েছে। তো মাস হয়তো রেগুলার ল্যাবরেটরিতে করা যায় না, এই জন্য ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে অনেক সময় ধরে নেওয়া হয় যে ওকে আরটিপিসিআর ইজ দ্য গোল্ড স্ট্যান্ডার্ড। কিন্তু সেখানে অনেক রহস্য রয়েছে, কারণ আরটিপিসিআর এর নানান নানান কিট ভ্যারাইটি রয়েছে। হ্যাঁ, যেগুলো কিটে মনে করেন যে এটাকে বলা হয় লেভেল অফ ডিটেকশন। অনেক সময় আছে যে আমি স্যাম্পলে মোটে 3টা কপি পেলাম না 100টা কপি পেলাম, আমি এই প্রসঙ্গটা আসবো পরে, কোয়ালিটি অ্যাসুরেন্স, কিন্তু এটা ইটস এ ভেরি হেজি এরিয়া, এবং এটা অনেক সময় ভেরি ভেরি কনফিউজিং এরিয়া। রাইটলি ব্যবহার না করলে ইট ক্যান গিভ এ হাই লেভেল অফ যেটাকে বলা হয় ফলস পজিটিভ আর ফলস নেগেটিভ রেজাল্টস। হ্যাঁ, সুতরাং আরটিপিসিআর is clinically the standard test, but it has a lot of loopholes also. ডিটেকশনের জন্য, ডায়াগনোসিসের জন্য আর কি হতে পারে? হতে পারে যে ভাইরাসটার একটা অ্যান্টিজেন, তো স্পাইক যে প্রোটিন, সেই অ্যান্টিজেনটাই সবচেয়ে বেশি, কারণ ওটা যখন এন্ট্রি করে তখন তার একটা অংশ অ্যান্টিজেন মানে ডিটাচড হয়ে যায়। ওই অ্যান্টিজেন প্রোটিনটুকু ডিটারমাইন করতে পারলে ইয়েস আমরা ভাইরাসটাকে ডিটেক্ট করার মতো।
তো সেটাও হচ্ছে যে ওই স্যাম্পলটা কিন্তু, কারণ ব্যাপারটা হলো এই ভাইরাসের যে কনসেন্ট্রেশন আমি আগেই বলেছি যে ব্লাডে এত কম আসে যে এটা দিয়ে আসলে ডিটেক্ট করা ভার্চুয়ালি আনলেস ইউ এগেন গো ফর অ্যানাদার কালচার। তার ফলে আমাদেরকে স্যাম্পলটা নিতে হচ্ছে কোথায়? নিতে হচ্ছে নেজোফেরিঞ্জিয়াল অথবা ওরোফ্যারিঞ্জিয়াল, এই স্থানটা থেকে নিলে পরে এখন বেরিয়েছে স্যালাইভা থেকে নিয়েও কনসেন্ট্রেট করতে পারছে। হ্যাঁ, কিন্তু আমরা যেমন ইভেন ন্যাজাল যে অরিজিনাল সিক্রেশন, আমাদের সর্দি হলে যে সিক্রেশন, দ্যাট উইল নট গিভ এনি ভাইরাস। হ্যাঁ, অ্যাকচুয়ালি নেজোফেরিঞ্জিয়াল বা ওরোফ্যারিঞ্জিয়াল আরো ভালো হলো ব্রঙ্কিওলার ল্যাভাস দিয়ে আমরা যদি ব্রঙ্কো অ্যালভিউলার স্যাম্পল নিতে পারি লাংস থেকে আরো ভালো। আরেকটা এসে যায় ফিকালে, কিন্তু ফিকালে মজাটা হচ্ছে যে ফিকাল স্যাম্পলে দেখা গেছে যে লিভিং ভাইরাস খুব কম, আসলে মোস্টলি এগুলো হচ্ছে আরএনএ, যে নিউক্লিক অ্যাসিড। ইউরিনেও দেখা গেছে যে এখনো লিভিং ভাইরাস খুবই কম, মানে কালচার না করলে এগুলোকে পাওয়া যায় না। সো ক্লিনিক্যালি স্টিল দ্য চয়েস অফ স্যাম্পল ইজ ওরোফ্যারিঞ্জিয়াল বা নেজোফ্যারিঞ্জিয়াল, সেটা আর্টিফিশিয়ালি হোক আর অ্যান্টিজেনের জন্য হোক। কারণ অ্যান্টিজেন নিয়ে অনেক মানে কি বলে ভুল ধারণা শুরু হয়ে গেছে আমাদের দেশে, একদম প্রেজেন্টলি আছে, আরো জায়গাতে আছে, যে ব্লাডে অ্যান্টিজেন। হ্যাঁ, ব্লাড অ্যান্টিজেন যে কখনো মাপা যাবে না তা না, হয়তো কোনো অ্যান্টিজেন বেরোবে যে পার্টিকুলার পিরিয়ডে হাই পিকে থাকে, বাট সো ফার আমার জানা মতে এখনো আমি ওইভাবে লিটারেচার পাচ্ছি না যে কোন সময় খুব পিকে কোনো পার্টিকুলার অ্যান্টিজেনকে ডিটেক্ট করা যাবে। বাট এটা আসতেছে, শোনা যায়, আচ্ছা কি জানি হলো, এটা কি কোনো ইউ আর প্রেজেন্টিং টু এভরিওয়ান, এটা শোনা যাচ্ছে স্যার। যাচ্ছে তো, কি জানি স্ক্রিনে এলো, আচ্ছা যাই হোক। আসবাবু প্রেজেন্টেশন স্টপ করুন, প্রেজেন্টেশন স্টপ করুন। আচ্ছা, তো এরপরে যেটা ঘটে সেটা হলো যে অ্যান্টিজেন ব্লাডে যাওয়ার পরে অ্যান্টিবডি রেসপন্স। অ্যান্টিবডি রেসপন্সে মানে এগুলো কিন্তু যেহেতু মানে ঘটনাটাই একদমই নতুন, সবাই হকচুকে গেছে, নানান টাইপের থিওরি আসতে শুরু করলো। ইউজুয়াল তত্ত্ব হচ্ছে যে আমাদের প্রথমে তো আমাদের লোকালি আইজিএ থাকে না, হিমোগ্লোবিন এ থাকে, সেগুলো প্রটেক্ট করে। সেই জন্য যাদের অলরেডি কোনো ডিজিজ রয়েছে ইয়ের আমাদের শ্বাসনালী কিংবা নাকে নেজাল বা ওরাল ক্যাভিটিতে, সেগুলোতে তাদের ইমিউনোগ্লোবিন এ কম থাকলে প্রতিরোধটা, লোকাল প্রতিরোধটা একটু কম হয়। ন্যাচারালি আমাদের হেলদি থাকলে আমরা বেটার থাকি। কিন্তু তারপরের ঘটনাটা হলো আইজিএম নিয়ে, তাই না? আইজিজিএম সবাই জানে যে আইজিজিএম রেসপন্সটা আগে হয়, তাই না? নর্মালি কোনোটাতে ইমিডিয়েটলি শুরু হয়ে যায় 2, 3, 4, 5-এর মধ্যে। তো এখানেও ধারণা ছিল যে 2, 3, 4, 5-এর মধ্যে আইজিজিএম পাবো, তারপরে 6, 7 থেকে আইজিজি ডেভেলপ করা শুরু করবে। এইটার একটা কার্ভ তৈরি হবে, হ্যাঁ, 3 সপ্তাহের দিকে গিয়ে পিকে যাবে, তারপরে আস্তে আস্তে এটা অনেক বছর কতদিন স্টে করবে এটা নিয়ে সন্দেহ ছিল, বিকজ এটা কোভিড-1 যেটা কোভ-1 2003-4-এর সেই থেকে কিছু কিছু আইডিয়া করা হয়েছিল। বাট এখানে এখন দেখা যাচ্ছে যে না, এখানে একটু রহস্যময় এক একটা স্ট্রেনে দেখা যাচ্ছে যে কোনোটাতে আইজিজি আইজিএম একসঙ্গে চলে আসতেছে 5 দিনে, কখনো কখনো আইজিজি আগে আসার এক্সাম্পল পাওয়া গেছে, ভেরি প্যারাডক্সিক্যাল। আইজিজি এসে সাথে সাথে তারপরে আইজিএম ফলো করছে, আবার কোনোটাতে টিপিক্যাল রেসপন্স আইজিএম আগে আছে আইজিজি পরে আছে। তো স্ট্রেন অনুযায়ী কিছু কিছু ভেরিয়েশন, বাট আইডিয়ালি দি কার্ভ ইজ ওকে, যে আইজিএম 10, 12, 15 দিনের দিকে আইজিএম কমতে শুরু করছে এবং আইজিজি বাড়ছে এবং 3 to 4 উইকসে আইজিজি পিকে আছে। এখন পর্যন্ত যতদিন না ফলো আপ আছে, হুইচ ইজ এ ভেরি ক্রুশিয়াল, যে আমাদের ইমিউনিটি আসলে কতদিন থাকবে, একজনের হলে পরে কতদিন থাকবে, এবং সেটা আবার কত বছর পর্যন্ত পারসিস্ট করবে, ভ্যাকসিনেশন দিলে আসলে সফল হব কিনা, বুস্টার ডোজ লাগবে কিনা, দের আর লট অফ ইস্যু, যেটা আইজিজির রহস্যের উপরে ভবিষ্যতে। কিন্তু যতদিন না টাইম যাচ্ছে, প্রসপেক্টিভ স্টাডি করা ছাড়া আমরা বলতে পারতেছি না। তাহলে দেখা যাচ্ছে অ্যানাদার গ্রুপ অফ টেস্ট হচ্ছে অ্যান্টিবডি ডেভেলপমেন্ট। অ্যান্টিজেন হচ্ছে যদি আমি অরিজিনাল স্যাম্পল অর্থাৎ ব্রঙ্কল, মানে যেটাকে আমরা বলছি যে ওরোফ্যারেঞ্জিয়াল বা নেজোফ্যারেঞ্জিয়াল সোয়াব থেকে সরাসরি অ্যান্টিজেন করা, সেই অ্যান্টিজেন করা একটা ধরনের টেস্ট যেটা ইজিয়ার হবে। কিন্তু ওইটাও কিন্তু স্যাম্পল কালেকশন থেকে প্রিজার্ভেশন, কারণ আমরা আগেই দেখছি যে যখনই স্যাম্পল কালেক্ট করতে যাচ্ছি, বিশেষ করে নেজোফ্যারেঞ্জিয়াল কিংবা ব্রঙ্কোঅ্যালভিউলার, তখন কাশি দেওয়ার সম্ভাবনা বেশি, স্নিজের সম্ভাবনা বেশি। কাশি দিলেই কিন্তু আমার যেটাকে বলা হচ্ছে এরোসল জেনারেট করছে। দ্যাটস ওয়াই এটা আসলে প্রবলেমেটিকটা হচ্ছে যে যিনি কালেক্ট করছেন তাকেও সাবধানে কেন নিতে হবে, কেন তার N95 মাস্ক লাগবে, বিকজ যেন পেশেন্ট কাশি দিলেও সেটা তার এরোসলটা থেকে সে প্রিভেন্টেড থাকে।
তো আমাদের অ্যান্টিজেন করতে গেলেও কিন্তু এই সতর্কতা লাগবে। অ্যান্টিবডির ক্ষেত্রে যদি আমরা 3 দিন 4 দিন 5 দিন পরে করি তাহলেও কিন্তু সাবধানতা লাগবে, যে অনেকদিন পরে করলে কতটা ক্যারি করবে এই ব্যাপারগুলো এখনো কিছুটা আনসেটেল। তবে ধরে নেওয়া হয় যে 20-21 দিন পরে করলে অত সতর্কতা না হলে চলবে। আচ্ছা, নাও তাহলে আমরা আসি এবারে যে যখন নিউক্লিক অ্যাসিড ডিটারমিনেশন এবং এই যেটাকে আমরা বলছি মলিকিউলার ডায়াগনস্টিক, সেখানে তাহলে অগ্রগতিগুলো কি? মলিকুলার ডায়াগনস্টিকে অবশ্যই আরটিপিসিআর, কারণ একটা কাজই করেছিল, চাইনিজরা অনেক অপরাধ করেছে যেটা নিয়ে এখন ইনভেস্টিগেশন হলে বেরোবে সত্যি সত্যি। ইটস এ বড় অপরাধ করেছে তারা। প্রথম 3 মাস কমপ্লিটলি ফ্যাক্ট কে সাপ্রেস করার চেষ্টা করেছে। এই স্টোরিতে আমি গেলাম না, হুইচ ইজ এ ক্রাইম, হ্যাঁ, যেটার কারণে আমাদের এই প্যান্ডেমিকটা, এছাড়াও কতগুলো মিসগাইডেড ইনফরমেশন এসে গেছে যে কারণে অর্থনৈতিক ক্ষতিটাও, এগুলো আমরা পরে নিশ্চয়ই আলোচনায় আসবে, যে তারা বিশেষ করে অ্যাসিমটোমেটিক কেসকে লুকিয়ে রেখেছিল পরবর্তী, মানে এই বিষয়টা মানে হয় ভুল করে করুক আর ইচ্ছে করে করুক, এখন জানা যাচ্ছে যে মোর দ্যান 68% কেস ইন উহান ইজ অ্যাসিমটোমেটিক, হুইচ ইজ এ বিগ ডিল। যে যখন লকডাউন থিওরিটা অ্যাপ্লাই করা হয় তখন WHO তাদেরকে ফলো করে বলেছিল যে অ্যাসিমটোমেটিক কেস ইজ রেয়ার। তো লকডাউন থিওরিটা আসলে নির্ভর করে সিমটোমেটিক অ্যাসিমটোমেটিক। অ্যাসিমটোমেটিক কেস এত বেশি হলে ট্র্যাডিশনাল লকডাউন থিওরি ডাজ নট ওয়ার্ক। কিন্তু যা হোক, ওই ঘটনার ইস্যুতে আমি যাচ্ছি না। কিন্তু যেটা পরে ঘটলো সেটা হলো একটা ভালো কাজ ওরা করেছিল, জানুয়ারিতে ওরা সিকোয়েন্সিংটা ইন্টারন্যাশনাল ওয়েবসাইটে দিয়ে দেয়। এই সিকোয়েন্সিংটা পাওয়াতেই কিন্তু WHO জার্মানির একটা গ্রুপকে সহায়তায় প্রাইমার ডিজাইন করে, কারণ আরটিপিসিআর এর মূল কথাটা হলো আমাদেরকে প্রাইমার পেতে হবে, প্রাইমার ছাড়া তার আরটিপিসিআর কিট ডিজাইন করা যাবে না। এবং ওই সিকোয়েন্সিংটা এখন মানে নিয়মটা হয়েছে যে আমাদের একটা ইন্টারন্যাশনাল ডেটাবেজ আছে যেখানে যে কেউ সিকোয়েন্স করবে। সমীর বাবুদের যেটা আমাদের শিশু হাসপাতাল ইয়েতে যেটা হলো চাইল্ড হেলথ ফাউন্ডেশন, ওটা কিন্তু অলরেডি চলে গেছে। আর বাকি যেগুলোই হবে সেগুলো কিন্তু বাধ্য যে ইন্টারন্যাশনাল ডেটাবেজে দিয়ে দিতে। তো চাইনিজরা খুব আর্লি এটাকে রিলিজ করেছিল, হুইচ ইজ এ ভেরি পজিটিভ বিষয়। আদারওয়াইজ আরটিপিসি এর কিটও হতো না, ডেভেলপই করা সম্ভব হতো না। তো ওই পরে আসলে এই কিট গুলো তখন চাইনিজরা করেছে, আস্তে আস্তে যারা ওয়ার্ল্ড লিডার তারা ডেভেলপ করেছে। কিন্তু এখানে বিষয়গুলো এর মাঝে অনেক রকম রহস্য রয়েছে, আমরা কিন্তু সেই রহস্যগুলো না জানার ফলে আমরা এই দেশে প্রচন্ড রকমের ভুগছি। লেভেল অফ ডিটেকশন, হ্যাঁ, সেটা হতে পারে যে আমি যখন স্যাম্পলটা কালেক্ট করলাম তখন 3 কপিস পার মিলিলিটার হতে পারে লেভেল অফ ডিটেকশন। কোন কোন কিট আছে 200 কপিস পার মিলিলিটার হতে পারে লেভেল অফ ডিটেকশন, অর্থাৎ 200 কপি না থাকলে ডিটেক্ট করতে পারবে, 3 কপি থাকলেও ডিটেক্ট করতে পারবে, এমনও কিট আছে 200 কপি থাকলো। তাহলে তার মানে সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে যে আমরা যদি এই কিটকে দেখি যে আমার স্যাম্পল কালেকশনই ঠিক মতো করতে, এখনো যেহেতু আমরা অনলাইন ট্রেনিং দিয়ে কোন রকম করাচ্ছি, কালেকশন করতে গিয়ে ভয়ের চোটে বেশি দূর দিচ্ছে না, কাশি দিবে বলে কোন রকমে কালেক্ট করে একটা ফ্লুইডে ডুবাই দিয়ে পাঠিয়ে দিচ্ছে। অনেক সময় ফ্লুইড হয়তো ঠিক মতো নাই, আমরা সেজন্য নর্মাল স্যালাইনে পাঠিয়ে দিয়েছি। তাহলে কয়টার স্যাম্পল থাকবে বুঝতে পারছো? কপি, হ্যাঁ, হয়তো কপি খুব কম। আর তার মধ্যে যদি কিট এমন হয় যে 200 কপি পার মিলিলিটার, তাহলে ফলস নেগেটিভিটির সম্ভাবনা বিকামস ভেরি ভেরি হাই। সো এই জিনিসগুলো হচ্ছে কিট, তাহলে অনেক রহস্য রয়েছে। যারা আমরা বায়োকেমিস্ট্রি, যারা আমরা সুপারভাইজার হবো, দে হ্যাভ টু লুক অ্যাট, যখনই কিটের ব্যাপার আসবে তখন দেখতে হবে তার সেন্সিটিভিটি কত, তার স্পেসিফিক কত, তার এলওডি কত, ইত্যাদি নানান বিষয় রয়েছে। এবং এখানে যে স্যাম্পলের যে বিষয়, এই প্রসেসিং এরও নানা বিষয় রয়েছে। কারণ হচ্ছে যে আমরা আইডিয়ালি ওকে আমাদের ওরোফ্যারেঞ্জিয়াল সোয়াব, কিন্তু সোয়াবেরও ঘাটতি যখন দেখা গেল, এখন কিন্তু স্যালাইভা থেকেও প্রসেস শুরু হয়ে গেছে। এবং এটা ইউএসএ তে যে কোনো শপে, যে কোনো ছোট 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 বুথ হয়ে গেছে যেখানে স্যাম্পল প্রসেস করে দেয়। ওটা যেমন ওটাকে বলা হয় স্যালাইভা বেস স্যাম্পল প্রসেসিং। সো এইগুলোতে অনেকগুলো রেভলিউশন হয়েছে। সেই রেভলিউশন গুলোর সঙ্গে আপ টু ডেট থাকা দরকার আমাদের, যে আমরা কোন স্যাম্পলটা ইজিলি নেব। বাট ফিকাল আর ইউরিন এটাতে আমরা না করি এখনো, কারণ এটা মানে এখনো সেই লেভেল অফ ডিটেকশন প্লাস হচ্ছে যে ওটার ক্লিনিক্যাল ইমপ্লিকেশন এখন রিলেটিভলি। তাহলে আমরা জানলাম যে আরটিপিসিআর এর সাথে কি আর কোনো কিছু হয়েছে মলিকুলার লেভেলে? ইয়েস, আজ থেকে প্রায় 2 মাস আগেই, 1.5 মাস আগেই, 2 মাস বলবো না, মাস দেড়েক আগেই কিন্তু ডেভেলপ করে গেছে, যেটা জিন এক্সপার্ট বলছি টিউবারকুলোসিস এর। সেই জিন এক্সপার্টের মানে এটা হলো কি হোল, এইখানে আরো অনেক রকম রহস্য। সেটা হলো ক্রিসপার টেকনোলজি নিয়ে লোকে দেখলো যে হোল জিনোমের পরিবর্তে আমরা তাহলে কিছু ফ্র্যাকশন অংশকে নিয়ে কাজ করেও কিন্তু জেনোমের, ওদের আরএনএ জেনোমের ফ্র্যাকশন নিয়েও কিন্তু
কিছু সিকোয়েন্স নিয়েও ডিটেক্ট করা টেকনোলজি, এবং এটা জিন এক্সপার্টের সঙ্গে অ্যাডাপ্ট করা হয়েছে। আরেকটা খুব ইন্টারেস্টিং টেকনোলজি অ্যাবট বের করে ফেলে। অ্যাবট আমাদের এই যেটা বের করেছে সেটা হলো একটা টোস্টারের সমান মেশিনের মধ্যে, হ্যাঁ, এটা 15 মিনিটস, 5 মিনিটের পজিটিভ আর 30 মিনিটের নেগেটিভ টেস্ট। সো দ্যাট ইজ অ্যানাদার টাইপ অফ টেকনোলজি। সো মলিকুলার টেকনোলজি কিন্তু অনেকগুলো এসে গেছে। আমি আরটিপিসিআর আরেকটা কথা বলে রাখি, আরটিপিসিআর এ আমরা যেগুলো কিট আনি সেগুলো হলো বেসড অন প্রাইমার যেটা ডিজাইন করেছে ওই সিকোয়েন্স গুলো উপরে। আমাদের জন্য একটা বড় কাজ হবে নেক্সটে, আমাদের যেসব ভাইরাস গুলো এখানে এসছে তার কোনো একটা মিউটেশন হয়েও থাকতে পারে, হ্যাঁ, এবং সেই যে প্রাইমার গুলো যদি আমাদের দেশে ডিজাইন হয়, আমাদের আস্তে আস্তে কিট গুলো ডেভেলপ হয় এই দেশের বাস্তবতাতে, তাহলে হবে রাইট কাইন্ড অফ টেস্ট। হ্যাঁ, সেটা হচ্ছে নেক্সট কথা। তো যাই হোক, তাহলে মলিকুলার ডায়াগনস্টিকে আরো সহজতর যেসব প্ল্যাটফর্ম বাংলাদেশে রয়েছে, টিউবারকুলোসিসে যেমন বিশাল গ্রুপ অফ মানে জিন এক্সপার্ট, মানে জিন এক্সপার্ট বাংলাদেশে ছড়ায় আছে, সেই সব জায়গাগুলোকে ইউজ করলে আমরা আরটিপিসির উপরে লোডটা কমাতে পারবো। দিস ইজ তাহলে ডায়াগনস্টিক সাইডে গেল। অ্যান্টিজেন, এই যে তাহলে আমরা বললাম যে স্যাম্পল থেকে কি অ্যান্টিজেন অর্থাৎ ওই ইয়ের ভাইরাসের কোনো প্রোটিন কি আলাদাভাবে ডিটেক্ট করার, হ্যাঁ, ওয়ান কোম্পানি হ্যাজ এফডিএ থেকে পেয়েছে ইউএ, যারা একটা অ্যান্টিজেন ডিটেকশনের মেকানিজমকে ছেড়েছে, এবং দ্যাট হ্যাজ বিন টেস্টেড এগেনস্ট গোল্ড স্ট্যান্ডার্ড, যেটা মোর দ্যান 95% সেন্সিটিভিটি গেছে। সো দ্যাট ইজ অ্যানাদার এরিয়া যেটা কিন্তু এই অ্যান্টিজেনটা কিন্তু ইমিউনো অ্যাসে, কিন্তু এলাইসা, সিম্পল এলাইসা দিয়ে এগুলোর সেন্সিটিভিটি খুব পোর, কারণ এগুলোই আসতে থাকবে। পয়েন্টটা হচ্ছে যে আস্তে আস্তে সেরোলজিক্যাল টেস্টও যেগুলো আসবে এই অনেক সময় যাতে মানে ব্যাড টেস্টও আসতে থাকবে। তো অ্যান্টিজেন টেস্টের এটাতে ইমিউনোফ্লোরেসেন্স অথবা কেমিলুমিনেসেন্স, হ্যাঁ, সিএলএ, এই ছাড়া ডিটেকশনটা খুব সহজ হবে না। প্লেন এলাইসাতে এখনো কিন্তু অ্যান্টিজেন ডিটেকশন আসেনি, এটা হলো ফ্লোরেসেন্স বা কেমিলুমিনেসেন্স মেথডে আসতে হবে। আমরা চলে যাই অ্যান্টিবডিতে। আচ্ছা, ওই যে র্যাপিড টেস্ট আর টেস্ট, মানে কি বলবো, ইউজুয়াল টেস্ট, এই ধরনের শব্দগুলো আসলে এই নিউক্লিক অ্যাসিডও র্যাপিড টেস্ট যেমন আমি বললাম, কম্পেয়ার টু ধরা যায় আরটিপিসিআর যেখানে প্রসেসিং এর পরও প্রায় 2 ঘন্টা লাগবে একটা রান করে সবকিছু রেজাল্ট করতে, তার বদলে একটা জিন এক্সপার্ট বেস টেস্ট 45 মিনিট লাগবে, একটা অ্যাবর্টেড টেস্ট যে টেকনোলজি সেটা 15 মিনিট লাগবে। সুতরাং র্যাপিড বলতে কি বোঝায় তার উপরে নির্ভর করবে। হ্যাঁ, অ্যান্টিজেন ওরকমই লাগে, কেমিলুমিনেসেন্স করি। অ্যান্টিবডি যদি আমরা যাই তাহলে আরেকটা হলো, একটা হলো ল্যাব বেসড। এখানে সমস্যাটা হয়েছিল ল্যাব বেসড যে অ্যান্টিবডির জন্য যে কিট ডেভেলপ করবে, হ্যাঁ, যারা ওয়ার্ল্ড লিডার লাইক সে রোস বা অ্যাবট বা সিমেন্স, এদের কিন্তু টাইম লেগে গেছে। টাইমটা লেগেছিল কারণ একই কথা, ওই পজিটিভ সেরা দিতে চায় না চাইনিজদের, পজিটিভ সেরা পেতে এবং পরবর্তীতে পজিটিভ সেরার একটা হিউজ ভলিউম তৈরি হতে বেশ সময় লেগে গেছিল, যার জন্য ল্যাব বেসড টেস্ট হতে সময় লাগে। ইন দ্য মিন টাইম প্রচুর টেস্ট তৈরি হয়ে গেল যেটাকে র্যাপিড টেস্ট বললো, এই যে যেটাকে সো কল্ড মানে কি বলে সেলুলোজে অথবা প্লাস্টিকে আমরা যেটা করি আর কি, অ্যান্টিজেনকে কোট করে। তো অ্যান্টিজেনটা মানে অনেক কোম্পানি তখন মার্কেটে ছাড়তে শুরু করলো, যেহেতু বায়োটেকনোলজি জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড অ্যান্টিজেন ওই কোভিড থেকে পেয়ে, জেনেটিক্যালি অ্যান্টিজেন টেকনোলজি বায়োটেক অ্যান্টিজেন কিন্তু মার্কেটে পাওয়া এখনো আমরা কিনতে পারি কিন্তু মানে ইন্টারন্যাশনাল। কিন্তু অ্যান্টিজেনকে আমি যদি সেলুলোজে কোট করি তারপরে সেটার সঙ্গে আমি সেরাম দেই, তাহলে অ্যান্টিবডি মেজারমেন্ট হবে, এটা জাস্ট সিম্পল। কিন্তু এই যে এত সিম্পল, এইটাকে ভেবে মানে বিশেষ করে চাইনিজ, কোরিয়ান, তাইওয়ান বহু লোক কিট করা, ইন্ডিয়া তো প্রায় 10টা ইন্ডিজিনাস কিট তৈরি হলো। একটা স্টোরি হয়েছিল একজন মহিলা মানে প্রেগনেন্সিতে যাওয়ার সময় সে করে রেখে গেছে ডেলিভারিতে। এগুলো কিন্তু সবই হচ্ছে এই টাইপের কিট গুলো। এই কিট গুলোর একটা প্রবলেম হলো যে এগেইন আমরা তো জানি, আমরা তো অনেক সময় মানে র্যাপিড টেস্ট করি, কিন্তু এই টেস্ট গুলোর সেন্সিটিভিটি স্পেসিফিসিটি অনেক সমস্যা থাকে। সবচেয়ে আমরা সেজন্য দেখি না যে আমরা যেমন থাইরয়েড হরমোন বলি, যে আমরা যখন বলি যে আলট্রা সেন্সিটিভ টিএসএইচ বা এইচএসসিআরপি কেন করতে যাই, বিকজ ওই যে তখন আমরা বলি যে আচ্ছা এটা ইমিউলাইটে করতে হবে, এটা কোবাসে করতে হবে, এটা আর্কিটেক্টে করতে হবে। কেন করতে হবে? বিকজ এগুলো ইমিউনোফ্লোরেসেন্সটাকে অ্যাড করা হয়, তাই না, ফ্লোরেসেন্স অথবা কেমিলুমিনেসেন্স, বিকজ ডিটেকশনের মাত্রা বাড়িয়ে দেওয়া হয়। এগুলো কিন্তু ডেভেলপ হওয়ার আগেই প্রচুর এগুলো ফ্লাডেড হয়ে যায়। এবং এবারে অদ্ভুত হয়েছে যে যেহেতু জনমতেরও চাপ আর পাজেলড হয়ে যাওয়া, এফডিও কেও পাজেল করে ফেলেছিল। এফডিএ প্রথম দিকে
আমেরিকান মার্কেটেও এগুলো কিন্তু খুব একটা মানে শখানেক কিট কিন্তু আমেরিকান মার্কেটে ঢুকে গেছিল এবং প্রথম প্রথম টেস্টিং শুরু হয়ে গেছিল। এই ধরনের টেস্ট তো প্রায় 3.5 মিলিয়ন 35 লক্ষ কিট চায়না থেকে অর্ডার দিয়ে ফেলেছিল অ্যান্টিবডি টেস্টের জন্য ইউকে গভর্নমেন্ট, এবং ইন্ডিয়াতে আইসিএমআর কিট কিনে ফেলেছিল। হ্যাঁ, মানে আইসিএমআর এর রিকমেন্ডেশনে মানে কিনে ফেলেছিল গভর্নমেন্ট, এবং এই 35 লক্ষ কিটের মানে ইউকে গভর্নমেন্ট পরে 25 লক্ষ ফেরত দিয়েছে চায়নাকে। আমেরিকাতে দেয়ার ওয়ার লট অফ স্ক্যান্ডালস। হ্যাঁ, তারপরে শেষে তখন নিউ ইয়র্কের একটা ইউনিভার্সিটি খুব স্পেসিফিক্যালি তাদের সিকোয়েন্স থেকে অ্যান্টিবডি গ্রো করে, অ্যান্টিজেন গ্রো করে, অ্যান্টিজেন বাইন্ডিং করে তারা ইন্ডিজিনাস কিট করে কুমো যেটা নিউ ইয়র্কে করলো সেটা হলো এক ধরনের খুবই গুড কোয়ালিটি একটা টেস্ট। এফডি আস্তে আস্তে মানে এটাকে টাইট করলো, করার পরে এখন যেগুলো এমার্জেন্সি ইউজ অথরাইজেশন দিচ্ছে খুবই টাইট, ইউএ দিতে হলে টাইট দিচ্ছে, এবং সেখানে বেশিরভাগই কেমিলুমিনেসেন্স বা ফ্লোরেসেন্স বেসড টেস্ট। হ্যাঁ, সো দ্যাট ইজ অ্যানাদার কাইন্ড অফ। এখন ইউকে গভর্নমেন্ট যেমন রোরসেটটা অর্ডার দিয়েছে, হিউজ কয়েক মানে মিলিয়ন অর্ডার দিয়েছে। তো এরকম নানান নানান জায়গাতে জার্মানি একটা কাজ করেছিল, তাদের অ্যান্টিবডি, সুইডেন তাদের অ্যান্টিবডি গ্রো করে, নিজস্ব ইউনিভার্সিটি তাদের মতো করে গ্রো করেছে। সো দিস ইজ এ ল্যাব বেসড অ্যান্টিবডি, তাহলে একটা হলো ল্যাব বেসড। হ্যাঁ, আরেকটা হলো র্যাপিড। এই যে র্যাপিড বলতে আমি প্লাস্টিকে অথবা আমি সেলুলোজে ইয়ে করে আমরা করলাম। এই ধরনের আমাদের দেশে এই ধরনের কথাবার্তা অনেক বেশি পপুলার হয়ে গেছে, আমি আর এটাতে যাচ্ছি না। ইউ নো দা হিউজ প্রোপাগান্ডা এন্ড হিউজ ডিসকাশন। আসলে আমাদের দেশে অনেকগুলো কিট অ্যাপ্লাই করে বসে আছে যেগুলো বাইরে থেকে এসে যে অ্যান্টিবডি টেস্ট। বাট আমরা যে এখন যে পর্যায়ে আছি, আসলে অ্যান্টিবডি টেস্ট অত্যন্ত ভাইটাল। কেন কেন ভাইটাল? তার একটা কারণ হলো যে ট্রু প্রেভালেন্স। কারণ আমাদের যেখানে অ্যাসিমটোমেটিক এত, আর আমাদের টেস্ট তো সবাই করতে পারছে না, যাদের সিমটম আছে কেবল তাদেরকে টেস্টের অ্যালাউ করা হচ্ছে। সুতরাং আমাদের একটা বড় দরকার হচ্ছে যে অ্যাসিমটোমেটিক ক্যারিয়ার কত আছে। একমাত্র সেরো প্রেভালেন্স ছাড়া, হ্যাঁ, মানে রিলায়েবল অ্যান্টিবডি টেস্ট ছাড়া আমরা কিন্তু বলতে পারবো না। এবং তাহলে কার থেকে কাতে যাচ্ছে, ফ্যামিলিতে কিভাবে যাচ্ছে, অ্যাসিমটোমেটিক কেসই কতদিন ইনফেক্টিভ থাকছে। সুতরাং সেরো প্রেভালেন্স, ট্রু প্রেভালেন্স, এবং তার সাথে আমাদের একটা বড় বিষয় চলে আসবে যে ইমিউনিটি যে আমরা গ্রো করছি কিনা। ইমিউনিটি যে গ্রো করলে কত টাইটার, আস্তে আস্তে কোয়ান্টিটেটিভ। আমাদের যখন একটা প্লাস্টিক বেসড বা কি বলবো ডট ব্লড সো কল্ড হোয়াট এভার ইজ দ্য র্যাপিড টেস্ট, সেটাতে অনেক সময় খালি কোয়ান্টিটেটিভ কোয়ালিটেটিভ পাওয়া যাবে, ইয়েস নো, বাট উই অলসো নিড সার্টেন টাইটার ভ্যালু, যে এই টাইটার থাকলে তিনি আস্তে আস্তে দেখা যাচ্ছে যে তারা রিইনফেকশন পসিবল হচ্ছে না। সো লট অফ রিসার্চ দরকার আছে। এবং এই যে রিইনফেকশন যে হচ্ছে না, হ্যাঁ, তাহলে আমার তখন যখন যেখান থেকেই, কারণ ভ্যাকসিন গুলো কিন্তু নানান ভাবে টার্গেট করছে। হ্যাঁ, এই ভ্যাকসিন গুলোই এই প্রথম কিন্তু বলতে গেলে ওয়াইড স্কেল, আগে একটা দুইটা ছোট এক্সাম্পল আছে। আরএনএ ডিএনএ বেস ভ্যাকসিনের অভিজ্ঞতা মানুষের অত বেশি। হ্যাঁ, সবই ছিল হোলসেল অ্যাটেনুয়েটেড লাইভ সেল বেসড ভ্যাকসিন। নতুন ধরনের যে ভ্যাকসিন আসছে, ইউ নেভার নো যে এইগুলো আবার আমার এই পপুলেশনে, যে আমার সিকোয়েন্সিং এ আমার অ্যান্টিবডি কতদিন পর্যন্ত প্রিজার্ভ করবে, এগুলো এখানে ট্রাই করা ছাড়া ইউ ক্যান নেভার বি শিওর যে আমার প্রোটেকশন কতদিন থাকবে। সো অ্যান্টিবডি এখন মেজার না করলে, শুরু না করলে বেজ লাইন পাবো না, কতদিন থাকবে তার কোনো বেজ লাইন পাওয়া যাবে না। সো এটা একটা বড় দরকার। এই যে কনভালেসেন্ট প্লাজমা, মানে আমাদের দেশে প্রবলেম হলো কোন একটা কিছু হলে মনে করে যে এটা বোধহয় ধনপাতরি। কনভেনশনাল প্লাজমা পেতে গেলে বুঝতে হবে যে কোন ধরনের অ্যান্টিবডি টাইটার হলে রিয়েল প্রোটেকশন হয়, কোন টাইমে দিতে গেলে, এটা লট অফ গবেষণার মধ্যে রাখতে হবে। এবং সেই জন্য অ্যান্টিবডি মেজারমেন্ট, হ্যাঁ, এবং আমাদের এই যে তাহলে সকল ইমিউনিটি পাসপোর্ট যে আমরা যদি দিতে চাই যে কাকে কাজে ফের, এই যোদ্ধাদেরকে আমরা ফ্রন্টলাইন যোদ্ধা ডাক্তার বা অন্যান্য যে স্বাস্থ্যকর্মী বা পুলিশ বা আর্মি, তাদেরকে যে আমরা যখন যদি বলতে পারতাম যে ইয়েস ইউ হ্যাভ সাচ কাইন্ড অফ অ্যান্টিবডি লেভেল, সুতরাং তোমার মাস ফার্স্টের চাইতে তুমি ইউ আর ন্যাচারালি প্রোটেক্টেড, ইউ ক্যান বি এ ওয়ারিয়ার, হ্যাঁ, ফাইটার। তো সেই বিষয়গুলো কিন্তু অ্যান্টিবডি মেজারমেন্ট ছাড়া সম্ভব না। সুতরাং এই বিষয়গুলো কিন্তু এখানে আবার সমস্যাটা হয়ে যায় যে ওই যে মানে মিস ইউজ, যে অ্যান্টিবডি মেজার করলে তোমার কোনো বলা যাবে না যে ওয়েদার ইউ আর অ্যাক্টিভ অর নট। ওই যে আমরা বললাম যে অ্যান্টিবডিও 5-6 দিন মনে করো পরে ডেভেলপ করে গেল, হ্যাঁ, 6 দিন 7 দিন পরে একটা মেজার করলো, কিন্তু যদি তার অলরেডি অ্যান্টিজেন আছে কিনা সেটা কিন্তু অনেক সময় বোঝা যাবে না। অনেক সময় অ্যাক্টিভ অ্যান্টিজেনও থাকতে পারে, যে অবস্থাটা হচ্ছে যে এই অ্যাক্টিভ অ্যান্টিজেন যেতে হতো তার 5-6 দিন লাগবে। তাহলে আসলে
কোনো টেস্টই ধন্যন্তরী না যে আমি একটা অ্যান্টিবডি করলাম, হ্যাঁ মানে শুরুর দিকে হয়তো পপুলিস্ট একটা প্রচার শুরু হয়ে গেল যে 3 মিনিটে ডিটেক্ট করে দেওয়া যাবে বাই মেজারিং সার্টেন, যে আমি র্যাপিড টেস্ট দিয়ে। কোনো র্যাপিড টেস্টই 3 মিনিটে কখনোই মেজার করতে হবে না, যে অ্যাক্টিভ ডায়াগনোসিস করতে হবে না। হ্যাঁ, কিন্তু আমাদেরকে ধীরে ধীরে এই জিনিসগুলো ইন্টারপ্রিটেশনে বুঝতে হবে। তো টু মেক ইট শর্ট, আমার মনে হয় প্রশ্নোত্তরে আরো কথা উঠে আসবে। হোয়াট উই নিড আমাদের কান্ট্রিতে, হ্যাঁ খুবই কংক্রিট। এখানে ইকবাল হাসান ভাই আছেন, উনি দু একটা সেশনে আমরা একসঙ্গে কথাও বলেছি। হ্যাঁ, উনি ওনার উপস্থিতিতে আই হ্যাভ টক দিস ম্যাটার্স ইন ফ্রন্ট অফ দ্য স্বাস্থ্য সচিব বা অন্যান্য যারা ম্যাটার করে তাদেরকে 1.5-2 মাস ধরেই আমরা এই কথাগুলো বোঝানোর চেষ্টা করছি। হ্যাঁ, আই হোপ যে গভর্নমেন্ট উইল লিসেন সার্টেন অফ দ্য থিংস। 1 নম্বর দরকার হচ্ছে যে তাহলে আরটিপিসিআর, আপনাদের অনেকেরই হয়তো মনে আছে বা আপনারা কেউ কেউ আমার ল্যাবে যারা ট্রেনিং নিয়েছেন, আমি কিন্তু ওয়ান অফ দ্য পাইওনিয়ার যেখানে পিসিআর ইন্ট্রোডিউস করেছিলাম সেই মিড-90s ছোট্ট একটা লাল মেশিন, হ্যাঁ যেখানে আমরা পরীক্ষা নেওয়ার সময় বের করে টিউবে বোর করে বলতাম যে এটা কি ডিএনএ, এটা কি তাই না? সেই বারডেমের ছোট্ট ল্যাবে কিন্তু আমরা মিড-90s স্টার্টেড পিসিআর, মানে স্মল বায়োরেড একটা ছোট্ট লাল মেশিন। তার সাথে ওইদিকে কেমিস্ট্রি ডিপার্টমেন্টের ওইখানে কিন্তু জেল ডক্স এন্ড আদার্স, তাই না? একটা ম্যানুয়াল সিস্টেম দিয়ে কিন্তু উই স্টার্টেড পিসিআর। তো আপনাদের অনেকেরই এবং বাংলাদেশের অনেকেরই, অনেক ইউনিভার্সিটি যারা এখন সার্ভিস দিচ্ছে অনেকেরই হাতে খড়ি আমার আমার ল্যাবে পরে হয়েছে। তো এখন আমরা চাইবো যে আমাদের প্রত্যেকটা বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি ডিপার্টমেন্ট আসলে এগুলো হচ্ছে গ্যাজেট, ছোট্ট গ্যাজেট, এগুলো থাকতে হয়। হ্যাঁ, আরটিপিসিআর শুধু তো এই কোভিড এর জন্য না, এই সুযোগে যদি আরটিপিসিআর সব জায়গাতে বেসটা তৈরি হয়, কত রকম স্টাডির জন্য যে প্রয়োজন হবে। ভাইরাস তো আমাদের সেকেন্ডারি বায়োকেমিস্ট্রির জন্য লট অফ ওয়ার্কস। হ্যাঁ, যেমন আমরা তো বলতে গেলে এই যে সিকোয়েন্সিং, এই যে ইত্যাদি, এগুলো আমাদের জন্য এখন অত্যন্ত দরকার। কারণ শুধু তো ভাইরাসের ক্যারেক্টারিস্টিক্স না, এই যে এসি টু পলিমরফিজম আছে কিনা আমাদের সোসাইটি, আমাদের পপুলেশন কিভাবে এটা এক্সপ্রেস করে, তাই না? লট অফ এই যে অ্যান্টিবডি যে বলতেছি, অ্যান্টিবডি আসলে অন্য অ্যান্টিবডি টেস্টও আমাদের দেশে কতটা প্রযোজ্য হবে, এগুলো অনেক কিছু ব্যাপার রয়েছে। আরটিপিসিআর মেশিনের বেসটাকে আমাদেরকে এক্সপ্যান্ড করতেই হবে এবং আমাদের বায়োকেমিস্টদেরকে এবং তার সাথে টেকনিশিয়ান টেকনোলজিস্টদেরকে এই ট্রেনিং গুলো একান্তই একান্তই ভাইটাল। এবং আসলে বায়োকেমিস্ট, মাইক্রোবায়োলজিস্ট, ভাইরোলজিস্ট, এগুলোতে হয় কি এই যন্ত্রগুলো অনেক সময় এমন এমন আরটিপিসিআর পরের জেনারেশনে চলে এসছে, নানান টাইপের পিসিআর। তো আমরা যেটা বলবো সেটা হলো যে এগুলোকে অনেক সময় প্রত্যেক ডিপার্টমেন্টে একটা করে নিয়ে পুষে রাখা কোনো অর্থ নেই। এগুলো আসলে সেন্ট্রাল ল্যাবরেটরি ফ্যাসিলিটি করে, হ্যাঁ নিয়ম হলো যে রিসোর্সকে অপটিমাইজ করা, অনেকগুলো ডিপার্টমেন্ট যেন এটাতে অ্যাক্সেস থাকে এবং সেন্ট্রাল ল্যাবরেটরি ফ্যাসিলিটি প্রত্যেক ইনস্টিটিউটে প্ল্যান করা দরকার। এটা হলো এক। এবং সেই সঙ্গে এই যে আমাদের খুবই দরকার এখন যে এই অন্যান্য যে ডায়াগনস্টিক যে অল্টারনেট গুলো রয়েছে, লাইক আমি যেটা বললাম জিন এক্সপার্ট বা আদার টেকনোলজিস, এই মলিকুলার ডায়াগনস্টিক এর হ্যান্ডি কুইক টেস্ট গুলো আনা দরকার। কারণ হাজার হাজার টেস্ট করা দরকার এখন, অনেস্টলি হাজার হাজার লাখ লাখ। হ্যাঁ, তো এই টেস্টটা সুলভ করতে গেলে আমাদেরকে এটাকে প্রমোট করতে হবে। হ্যাঁ, মানে এটা পাবলিকলি, এবং এটা প্রাইভেট সেক্টরকেও দিতে হবে, বাট প্রাইভেট সেক্টরকে ভেরি ক্লিয়ারলি কতগুলো আন্ডারস্ট্যান্ডিং আসতে হবে যেন বায়ো হ্যাজার্ড তৈরি করা। প্রাইভেট সেক্টর ইজ ভেরি ইম্পর্টেন্ট, আদারওয়াইজ আমরা একা কভার করতে পারবে না পাবলিক সেক্টর। কিন্তু তার সাথে কতগুলো স্পষ্ট বিষয় থাকতে হবে, যে প্রাইসিং একটা ব্যাপার থাকতে হবে, বায়ো হ্যাজার্ড যাতে কন্ট্রোল থাকে, বায়ো সেফটি রেগুলেশন যাতে ঠিক মতো মেনটেন করে, টেস্টের রেজাল্ট গুলো যেন সেন্ট্রালি রিপোর্ট করে। হ্যাঁ, কারণ এগুলোর আবার একটা স্ট্যাটিস্টিক্স এর ব্যাপার আছে, দেশের এপিডেমিওলজিক্যাল প্ল্যানিং এর ব্যাপার আছে, কতগুলো রেগুলেশনের মধ্য দিয়ে তাদেরকে যদি এগুলো মানে দিতে হবে, পাবলিক হোক আর প্রাইভেট হোক। যদি ইউনিভার্সিটি গুলো হয় তাদেরও একই রুলে আসতে হবে, বায়ো হ্যাজার্ড ঠিক মতো রেখেছি কিনা। কারণ এখন অনেকগুলোকেই দেওয়া হয়েছে, কিন্তু আমি জানি যে অনেকগুলোরই কোয়ালিটি ইস্যু এখনো জাজ করে না করেও দিতে হয়েছে, উপায় ছিল। তো আমরা তাহলে এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোকে দেখতে হবে। অন্যদিকে অ্যান্টিজেন টেস্টের জন্য যে সবগুলো ডেভেলপমেন্ট হচ্ছে, এটা কিন্তু প্রত্যেক দিন বলতে গেলে প্রত্যেক আওয়ারে ডেভেলপ হচ্ছে। সুতরাং আমাদেরকে সেই জায়গাটিতে আমাদের যেতে হবে যে কোন কোন ডেভেলপমেন্ট গুলোকে আমরা এখন অ্যাডাপ্ট করবো কুইকলি, এবং সেটা করার মেকানিজমে 3 জায়গাতে আমাদের কাজ করতে হবে। একটা হলো ডিজি ড্রাগস এর ডিভাইস, মেডিকেল ডিভাইস রেগুলেশন আছে, সেটাকে স্ট্রং করতে হবে। আর একদিকে হসপিটাল ল্যাবরেটরি ক্লিনিক রেগুলেশন আছে, সেটা দিয়ে মানে করতে হবে। থার্ড হচ্ছে আমাদেরকে কোয়ালিটি অ্যাসুরেন্স এর জন্য কাউকে না কাউকে দায়িত্ব নিতে হবে।
আর হলো অ্যান্টিবডি টেস্ট দ্রুত এদেশে আমাদেরকে ইন্ট্রোডিউস করতে হবে, কারণ না হলে কিন্তু ফিউচার উইল বি ডার্ক, উই আর অলরেডি লেট। হ্যাঁ, তো আমি এই মানে মোটামুটি ভাবে মানে গ্রামারটা বললাম, আমাদের লিমিটেশন স্কোপটা বললাম। আই হোপ আমরা ডিসকাশনের সময় হয়তো আলাপ হবে। ঠিক আছে, হ্যাঁ, ওকে, তাহলে আমি এখন থামি। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার মনে হয় লেট আস হ্যাভ সাম ডিসকাশন। আবার স্যারের আগে শুভগত স্যার তো বলবেন আগে। ঠিক আছে, ওকে স্যার, শাহিনা।